পারলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চাকরিচ্যুত বিডিআরদেরকে আর চাকরি দেওয়া হবে না। কথাটা ঠিক? কথাটা ঠিক? চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে যদি চাকরি দেওয়া না হয় তাহলে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন উনি কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন? উনার তো চাকরিতে থাকার কথা না। উনার চাকরি শেষ হয়ে গেছিল না? উনি রিটায়ার্ড না? তো উনাকে এখানে উপদেষ্টা চাকরি কে দিয়েছে? আপনি রিটায়ার্ড পার্সন হয়ে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারেন, আর যারা যোগ্যতা দিয়ে চাকরি হয়েছে, হ্যাঁ, যারা দেশের জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছে এবং ষড়যন্ত্রের শিকার হয়ে বছরের পর বছর যুগ পার হয়ে গেছে, যাদের জীবন ধ্বংস হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, আপনি তাদেরকে বলতেছেন আপনি চাকরি দিবেন না? এই দেশটা কি মগের মূল্য না? এই দেশের মালিক আপনি। এই দেশের মালিক আপনি না, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দেশের মালিক আমরা। আমরা যারা প্রতিবাদ করেছি, বিপ্লব করেছি, যারা এই আওয়ামী লীগ সরকারকে হটিয়েছি, এই দেশের মালিক আমরা। আমাদের সিদ্ধান্ত কি শুনবেন না? আমাদের সিদ্ধান্ত হচ্ছে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আরে ভাই, একটা রাষ্ট্র তো এমনিতেই দায়িত্ব, সেই রাষ্ট্রের যারা কর্মক্ষম জনগোষ্ঠী আছে তাদের কর্মের ব্যবস্থা করা, এটা আমাদের সংবিধানে আছে, নাই? আছে না? নাই? জিজ্ঞেস করুন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যে উপদেষ্টারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন রাষ্ট্রের কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্ম দেওয়া, কর্ম আমাদের পাওয়া, এটা আমাদের অধিকার কিনা? এমনিতেই তো বেকারদের কর্মের ব্যবস্থা করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আপনার দেশে যারা জনগণ আছে, কর্মক্ষম লোক আছে, তাদের কাজের ব্যবস্থা করতে পারবেন না, তাদের চাকরির ব্যবস্থা করতে পারবেন না, আর আপনারা সেখানে উপদেষ্টাগিরি করবেন। এটা কি দেশের মানুষ মানেনি? হয়ে গেছে এমনিতেই কাজের অধিকার বেকারদের, তারপরে আবার ইনারা হচ্ছেন ষড়যন্ত্রের শিকার, তারপরে আবার ইনারা হচ্ছেন নির্যাতিত মজলুম, এবং ইনারা তারা চাকরি পেয়েছেন। তাহলে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে কেন আপনারা চাকরি দেন? তার মানে কি আপনি এটা বলতে চান যে যাদেরকে চাকরিচ্যুত করেছে শেখ হাসিনা, আপনি শেখ হাসিনার কথাকে রাইট বলতেছেন? শেখ হাসিনা সুরে তো সুর মিলাইলে মানুষ তো আপনার ভালো দেখতে, শেখ হাসিনার সুরে তো সুর মিলানো যাবে না। সেক্ষেত্রে আপনাদেরকে সাবধান করেছি যে শেখ হাসিনার সুরে সুর মিলানো যাবে না। আর আমরা শুনেছি যে অনেক উপদেষ্টা আছেন যারা গাড়িতে বসে সেখানে ঘুমায় পড়েন। অনেক উপদেষ্টা আছেন যাদের 1 ঘন্টার ভিতরে মানে 12 থেকে 15-20 বার যাদেরকে ওয়াশরুমে যেতে হয়। অনেক উপদেষ্টা আছেন, নিশ্চয় আগে তো বললাম যে যতদিন আমরা রিমান্ড কেটেছি ততদিন সে আওয়ামী লীগের শেখ হাসিনার নামও নেয়নি, উপদেষ্টা হয়েছেন। তো এই ধরনের উপদেষ্টা যারা রয়েছেন আমরা বলবো যে এটাকে সংস্কার করেন, সংস্কার করে যারা বিপ্লবী চেতনাকে ধারণ করে, যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে, যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আজকে এই আয়না ঘরে, ঘুম ঘরে যারা বছরের পর বছর ছিল, দিনের পর দিন ছিল, যারা অত্যাচারের ইতিহাস জানে, নির্যাতনের ইতিহাস জানে, যারা অনুভব করেছে, যারা জেলখানায় কাটিয়েছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেন। বলবেন 1 মাসের ভিতরে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আর এটা না করলে আস্তে আস্তে যেভাবে দেখতেছেন আওয়ামী লীগ আবার জাগরণ দিয়ে উঠতেছে, বিভিন্ন জায়গায় তারা আবার নতুন করে হামলা করতেছে ছাত্রদের উপরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটি ঘর ঘরে জ্বালায় দিচ্ছে। কয়েকদিন পরে দেখা যাবে যে আপনাদের ঘর ঘরের ইটও কিন্তু এই আওয়ামী লীগের এই গুপ্ত ঘাতকরা কিন্তু খুলে নিয়ে যাবে। তখন আপনারা কাছে কাছে যাবেন, এই আমাদের কাছে আবার বলতে হবে বাঁচাও বাঁচাও। বলছিলেন না এখানে ওই যে সচিবালয় ভুলে গেছে মনে হয় ওনারা, সচিবালয় যখন আনসাররা এই আনসার লীগ আসছিল, বাঁচাও বাঁচাও আমাদের তো শেষ করে দিল। তখন কারা আসছিল? তখন এই ছাত্রদের তারা এসেছিল। এটা মাথায় রাখতে হবে যে আপনারা বিপদে পড়লে
আমাদের জীবন দিয়ে আমরা আপনাদেরকে রক্ষা করি, আপনাদের ব্যক্তি হিসেবে রক্ষা করি না, এটা বুঝেন না। যে আব্দুল করিম, আব্দুর রহিম মফিজ ব্যক্তি হিসেবে আপনাদেরকে রক্ষা করতেছি না। আব্দুল করিম, আব্দুর রহিম মফিজ এরকম অনেক উপদেষ্টারাই নৈতিকভাবে নষ্ট হয়ে যেতে পারেন, এটা হতে পারেন, এটা জীবনের বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা নষ্ট হতে পারে, কিন্তু এই সরকার ব্যবস্থাটার প্রতি আমাদের কমিটমেন্ট আছে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রতি আমাদের এই বিপ্লবী ছাত্র জনতারা কমিটেড। গভর্নমেন্টটাকে আমরা ফেল হতে দিব না। এইখানে অনেক ব্যক্তি ফেল করতে পারেন, তাদেরকে আপনারা এখানে বের করবেন, এখানে রিফর্ম নিয়ে আসেন, ভালো ভালো ডাইনামিক ব্যক্তিদেরকে নিয়ে আসেন, এইটা আমরা চাই। কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হইতে দিব না, আমাদের জীবন রাখতে ব্যর্থ হইতে দিব না, এইটা মনে রাখবেন। আর এই যে এইখানে যে ভাইয়েরা আছেন, আপনারা একটা সুশৃঙ্খল প্রশিক্ষিত বাহিনী, তাই না? সুতরাং আপনাদের মুভমেন্টটাও কিন্তু খুবই সেন্সিটিভ, খেয়াল রাখতে হবে। আপনাদের মুভমেন্টের ভিতরে কেউ ঢুকে যেন কোনো ধরনের এমন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আপনাদের মুভমেন্টের যে দাবি, আপনাদের মুভমেন্টের যে আপিল, সেটা নষ্ট হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আমরা ছাত্র জনতারা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আজকে উপদেষ্টাদের এখানে এসে যে বললাম, আজকে শেষ না, আমরা বলতেই থাকবো। তবে যদি ধৈর্যচ্যুতি ঘটায়, তাহলে কিন্তু এই যে জমায়েত দেখতেছেন, এই জমায়েত কিন্তু সচিবালয়ের চারদিকে হতে থাকবে। এই জমায়েত কিন্তু পুরো গোল্ডেন এরিয়া ছড়ায় যাবে এবং এই জমায়েত কিন্তু পুরো ঢাকা শহর হইতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আবারও বলছি যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা আয়না করে গিয়েছেন। অনেক উপদেষ্টারা, আমাদের সহযোদ্ধারা, ছাত্র বন্ধুরা, তারা বলছেন যে এই ঘরে তাকে রাখা হয়েছে, এই ঘরে তাদেরকে রাখা হয়েছে। তাদের উদ্দেশ্য বলবো যে আয়না ঘর এখন ফাঁকা, সেখানে কেউ নাই। আয়না ঘরের লোকরা বা আয়না ঘরের মতো জায়গায় যাদেরকে রাখা হয়েছে, তারা এখানে আছে। এই নির্বাচিত লোকেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে এবং এই বিপ্লবীদেরকে নির্বাচিতদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবেই কৃষিবাদের দেশের দালালরা মাটির নিচে, পানির নিচে, সচিবালয়ে যেখানেই ঘাটতি মেরে থাকে, তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য তারাই যথেষ্ট। আবারও বলছি যে এই আয়না ঘর এবং আয়না ঘরের মতো জায়গায় যেই বিপ্লবী, যেই দেশ শ্রমিকদেরকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে যুগের পর যুগ বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ তারা জানে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, তারা জানে আওয়ামী লীগের শিকড় কোথায় কোথায় আছে, তারা জানে প্রেসিডেন্টের শিকড় কোথায় কোথায় আছে, তারা জানে রয়ের দালালেরা কোথায় কোথায় আছে। তাদের অস্থি লজ্জায়, তাদের রক্তে রক্তে দেশপ্রেম লুকিয়ে আছে। তাদেরকে কেনা যায় না, এই জন্যই তাদেরকে আয়না করে রাখা হয়েছিল। তাদেরকে কেনা যায় না, এই জন্যই তাদেরকে আয়না ঘরের মতো বিভিন্ন জায়গায় বন্দী করে রাখা হয়েছিল। সুতরাং দেশপ্রেমিক, দেশ পরিচালনার জন্য দেশপ্রেমে পরীক্ষিত যারা, এরাই কিন্তু সবচেয়ে পরীক্ষিত। সুতরাং অনেক কথা বললাম, আপনাদের সাথে আমাদের সমর্থন থাকবে, আপনাদের পাশে আমরা আছি। ধন্যবাদ।